গাজা ইস্যুর চাপ ও উত্তর কোরিয়া রাশিয়ার ভয়ে আমেরিকা কোণঠাসা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। গাজা ইসরায়েল যুদ্ধে আমেরিকার ইসরায়েল প্রীতির কারণে বৈশ্বিক চাপ ও সমালোচনা হজম করতে হচ্ছে বাইডেন প্রশাসনকে। নেটোভুক্ত তুরস্ক সহ অন্যান্য দেশ, ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশ এবং জাতিসংঘ থেকেও সমালোচনার মুখে আমেরিকা। বলা হচ্ছে আমেরিকার কারণেই নেতানিয়াহু এত সাহস পাচ্ছে গাজা যুদ্ধ প্রলম্বিত করার। যদিও দীর্ঘমেয়াদে যুদ্ধ গড়ালে ইসরায়েলকে চরম মূল্য দিতেই হবে। পক্ষান্তরে জিতে যাবে সকল প্রশংসাসহ হামাস, হিজবুল্লাহ, হুথিরা। এই ভবিতব্য জেনেও মার্কিন সরকার এখনও ফিলিস্তিনের আল আকসা তুফান নামক অভিযানের পরিণতিতে জড়িয়ে আছে। গাজা থেকে পরিচালিত হামাস ও ইসলামী জিহাদের ওই অভিযানের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার ছুটে এসেছিল লোহিত সাগরে। কিন্তু এখন জল দানবটি এই অঞ্চল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনিরা মার্কিন বিমানবাহী বিশাল রণতরী ইউএসএস আইজেন হাওয়ার এর ওপর হামলা করেছে বলে খবর প্রকাশের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই বিশাল সাগর দানবের ওপর ইয়েমেনি হামলার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে পেন্টাগন। কিন্তু ইয়েমেনিরা এই খবরের বিস্তারিত বিবরণ প্রকাশ করলে পেন্টাগনের বিশেষজ্ঞরা ইজ্জত বাঁচানোর জন্য ঘোষণা করেন যে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের সিদ্ধান্ত অনুযায়ী লোহিত সাগরে এই রণতরীর মিশন শেষ করা হয়েছে। এই ঘটনার পর অনেক মার্কিন সংবাদ মাধ্যম ও গবেষণা প্রতিষ্ঠান বলেছে যে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি পাশ্চাত্যের অস্ত্র সাহায্য অব্যাহত থাকা সত্ত্বেও ইসরায়েলের অবস্থা এখনও নাজুক ও তা দৃশ্যমান এবং বিখ্যাত মার্কিন রণতরীর এখনও সেখানে থাকা উচিত। কিন্তু ইয়েমেনিদের নতুন হামলার পর অস্টিন ঘোষণা করেন যে আইজেন হাওয়ারের পিছু হটা দরকার এবং সম্ভবত থিওডোর রুজভেল্ট রণতরী সেখানে যাবে। ইউএসএস ডোয়াইট ডি আইজেন হাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নিমেজ শ্রেণীর 10টি বড় রণতরীর অন্যতম, যা মার্কিন নৌবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহুর অন্যতম বা গোটা মার্কিন নৌবাহিনীর অন্যতম প্রধান পেশি শক্তি। পারমাণবিক শক্তি চালিত এই রণতরী চালু করা হয়েছিল 1977 সালের 18 অক্টোবর। 333 মিটার দীর্ঘ এই জাহাজের ওজন 114,000 টন। এটি সবচেয়ে শক্তিশালী রাডার ব্যবস্থা ও নেভিগেশন সহায়ক যন্ত্রপাতিতে সুসজ্জিত। এর নৌকর্মী বা ক্রু ও মেরিন সেনার মোট সংখ্যা 5,680 জন। এই রণতরী সাবমেরিনগুলোর সম্ভাব্য হামলা ঠেকাতে সেসবের গতিবিধির ওপর নজর রাখতে সক্ষম এবং আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য স্পেরো ক্ষেপণাস্ত্রের নৌ ও স্থল সংস্করণেরও অধিকারী। এতে রয়েছে 100-রও বেশি জঙ্গি বিমান ও হেলিকপ্টার, যেগুলো এই বিশাল জাহাজ থেকে উড্ডয়ন করতে সক্ষম। 2023 সালের 7 অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলায় দখলদার ইসরায়েল বিপর্যস্ত হলে এ অঞ্চলে পাঠানো হয় আইজেন হাওয়ার। জ্বালানি পরিবহনের নিরাপত্তার কথা বলে এ অঞ্চলে এলেও আসলে এর মূল লক্ষ্য ছিল ইসরায়েলের আশপাশে একটি ভাসমান বিমান ঘাঁটি হিসেবে কাজ করা, যাতে কখনো দরকার হলে এর যুদ্ধ বিমানগুলো খুব অল্প সময়ে নানা ধরনের অভিযান চালাতে পারে। কিন্তু ইয়েমেনিদের উপর্যুপরি হামলার মুখে বিমানবাহী রণতরী আইজেন হাওয়ার এমন সময় লোহিত সাগর ছেড়ে চলে যাচ্ছে যখন কৌশলগত এই অঞ্চল ছাড়তে এই রণতরীর বাধ্য হওয়াটা মার্কিন সরকারের জন্য মোটেই প্রত্যাশিত ছিল না। বিশেষ করে লেবাননের হিজবুল্লাহর হাতে ইসরায়েল যখন ব্যাপক মার খাচ্ছে ও ইসরায়েলি মন্ত্রিসভার এ সংক্রান্ত উদ্বেগ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, তখন আইজেন হাওয়ারের পলায়নের ঘটনা প্রতিরোধ ও প্রতিরক্ষার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। ইসরায়েলের এই কঠিন সময়ে তাকে সহায়তা দিতে আইজেন হাওয়ারের ব্যর্থতার গ্লানি তেল আবিব ও ওয়াশিংটনের জন্য হজম করা বেশ কঠিন হলেও বাস্তবতা হলো এর রণতরী ইয়েমেনের ও হিজবুল্লাহর শক্তিশালী ক্ষেপণাস্ত্রের আঘাতগুলো খেতে থাকলে জো বাইডেনের নির্বাচনী আশা ভরসার তরি এগিয়ে চলাও হয়ে পড়ত অত্যন্ত শোচনীয় ও জটিল অবস্থার শিকার। লোহিত সাগর বেশ কয়েকটি সাগরের ও সাগর পথের সংযোগ পথ হিসেবে বিভিন্ন পণ্য, বিশেষ করে জ্বালানি পরিবহনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সামরিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম।
এ সাগরের ভূ রাজনৈতিক গুরুত্ব মার্কিন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সৌদি আরব, ইহুদিবাদী ইসরায়েল ও মিশরের নিরাপত্তা রক্ষা ও ইয়েমেনের বিপ্লবীদের গতিবিধি নিয়ন্ত্রণের জন্য এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপ জরুরি। আঞ্চলিক মার্কিন সামরিক কমান্ড কেন্দ্রের এতদিনের বক্তব্য অনুযায়ী আইজেনহাওয়ারের উপস্থিতি ছাড়া এসব বিষয় তত্ত্বাবধান করা সম্ভব নয়। কিন্তু আজ বিশ্ববাসী স্পষ্টভাবে দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে নিজের ঘাঁটিগুলোরই নিরাপত্তা রক্ষায় অক্ষম। আর এটাও নতুন বিশ্ব পরিস্থিতির এক স্মরণীয় দিক। গাজায় প্রায় 9 মাস ধরে যুদ্ধ চালিয়েও নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েল কেবল বেসামরিক ফিলিস্তিনি নারী ও শিশু এবং নিরস্ত্র জনগণকে হত্যা ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি। ফলে ইসরায়েল ও তার প্রধান সহযোগী মার্কিন সরকার উভয়ই এক কৌশলগত অচল অবস্থার শিকার। ইহুদি লবিগুলোর চাপ ও নির্বাচনী আর রাজনৈতিক স্বার্থের কারণে মার্কিন সরকার নেতানিয়াহুর ওপর তেমন চাপও দিতে পারছে না। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে ফিলিস্তিনকে সহায়তা দিয়ে যাচ্ছে লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ যোদ্ধারা। এই শক্তিগুলো ইসরায়েলকে তার অপরাধ যজ্ঞের যথাযথ শাস্তি দিতে দৃঢ় প্রতিজ্ঞ। গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত প্রায় 38,000-এর মতো ফিলিস্তিনি শহীদ ও প্রায় 1 লাখ ব্যক্তি আহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এদিকে গাজা ইস্যুতে নানামুখী চাপের পাশাপাশি উত্তর কোরিয়া ও রাশিয়ার ভয়েও দিশেহারা অবস্থা আমেরিকার। বিশ্লেষকরা বলছেন, মুখে যে কথাই বলুক না কেন, উত্তর কোরিয়ার ভয়ে সবসময় সিঁটিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররা। গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পর সেই আতঙ্ক বহু গুণে বেড়ে গেছে। উত্তর কোরিয়া আর রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশের। দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরও নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া, কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের সেই অর্জনের পথে বাঁধ সাধছে। তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া। পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস, উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তিতে সহায়তা করতে পারে রাশিয়া। এমনটা ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডোর রুজভেল্টকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবারই দক্ষিণ কোরিয়ার বুসান বন্দরে নোঙর গাড়ে উপসাগরীয় যুদ্ধের সময় থিওডোর রুজভেল্টকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল। অত্যাধুনিক মার্কিন এই বিমানবাহী রণতরী ইরাকি বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে এবার ভিন্ন ভূমিকায় দেখা যাবে মার্কিন এই রণতরীকে। কিছুদিন পর দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে মিলে যৌথ নৌমহড়ায় অংশ নেবে থিওডোর রুজভেল্ট। গেল আগস্টেই এই 3 দেশের নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এমন একটি নৌমহড়া করবে। এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান শক্তি বৃদ্ধি এবং উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় এমন মহড়ার ব্যাপারে একমত হয়েছিলেন দেশ 3টির নেতারা। এই নৌমহড়ার নাম দেওয়া হয়েছে ফ্রিডম এজ। 3 দেশের নৌবাহিনী ও সামুদ্রিক বাহিনী অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার এবং এয়ার ডিফেন্স মহড়া চালাবে। এ তথ্য জানিয়েছেন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 9-এর কমান্ডার মার্কিন রিয়ার অ্যাডমিরাল ক্রিস্টোফার আলেকজান্ডার। এই মহড়ায় থিওডোর রুজভেল্ট কমান্ড শিপ হিসেবে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি। গেল বছরও এই 3 দেশ যৌথ মহড়া চালিয়েছিল। উত্তর কোরিয়ার হুমকির মুখে সেবারও মিসাইল ডিফেন্স ও অ্যান্টি সাবমেরিন মহড়া চালিয়েছিল যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। প্রায় 24 বছর পর উত্তর কোরিয়া সফরে গিয়ে দেশটির নেতা কিম জং উনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি ছাড়াও পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক দশকের মধ্যে এশিয়ায় রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপের পর বিচলিত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। কিমের সঙ্গে পুতিনের সাম্প্রতিক দহরম মহরম নিয়ে এমনিতেই আতঙ্ক তৈরি করেছিল, কিন্তু পারস্পরিক প্রতিরক্ষা প্রতিশ্রুতি ও প্রতিরক্ষা চুক্তি সব সীমা অতিক্রম করে গেছে। তাই উত্তর কোরিয়াকে চাপে রাখতে নিজেদের সর্বোচ্চ শক্তি প্রদর্শন করতে চাইছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়। চেঞ্জ টিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন,
এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে একটুও হলুদ না। তা আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।